সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুভাষচন্দ্র রায়, সহকারী শিক্ষক, গদিঘাটা সরোজিনী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। আজকের শ্রেণী সপ্তম, বিষয় বাংলা প্রথম, গদ্য। পাঠ শিরোনাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিন দিকে তাকাও এবং কিছু ছবি লক্ষ্য করো। এখানে আমরা কিছু মহিলার ছবি দেখতে পাচ্ছি। এরা আমাদের দেশি না, বিদেশি। এখানে একই দেশের একটা অনুষ্ঠান দেখতে পাচ্ছি। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি কিছু লম্বা মানুষ, তাদের মাথায় পাগড়ি, গায়ে ঢিলেঢালা জামা। বন্ধুরা, আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশে বাস করি, তাই আমরা বাংলাদেশি। যারা ভারতে বাস করে তারা ভারতীয়, আবার যারা পাকিস্তানে বাস করে তারা পাকিস্তানি, আবার যারা কাবুলে বাস করে তারা কাবলিওয়ালা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছ। আজকের গল্প কাবলিওয়ালা, লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা পাঠকে দুই ভাগে ভাগ করছি। আজকের প্রথম পাঠ, পরে আমরা এই উপরে আরও একটি পাঠ দেব। প্রথম পাঠের পঠিত বিষয় কাবলিওয়ালা গদ্যের প্রথম অর্ধেক। এরপর রয়েছে শব্দার্থ টিকা। দ্বিতীয় পাঠের পঠিত বিষয় গল্পের বাকি অংশ, পাঠ পরিচিতি। শিখন ফল। এই গল্পটা পড়িয়ে আমরা কি শিখতে পাবো তার সংক্ষিপ্ত আকারে কিছু এখানে দেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানতে পারবো। সব পিতাই তার সন্তানদের ভালোবাসে এবং মঙ্গল কামনা করে। পিতা তার সন্তানের কাছ থেকে বহু দূরে থাকলেও তার সন্তানকে ক্ষণকালের জন্য ভুলিতে পারে না। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7ই মে, 25শে বৈশাখ 1268 কলকাতায় জোড়াসাঁকো বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। কবি পরিচিতি। এশীয়দের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নোবেল বিজয়ী কবি। গীতাঞ্জলি কাব্যের জন্য 1913 সালে তিনি এই পুরস্কার লাভ করেন। তিনি উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, গান, বাংলা সাহিত্যের সকল শাখায় তার অবদান রয়েছেন। মৃত্যুবরণ। এই মহান লেখক 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট, 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দে কলকাতায় মৃত্যুবরণ করেন। কাবলিওয়ালার দ্বিতীয় পাঠ। সাংঘাতিক আঘাত করার অপরাধে কয়েক বছর রহমতের কারাদণ্ড হইল। রহমত যে বড় ধরনের অপরাধ করছে, এই জন্য তার কয়েক বছর জেল হাজত বাস হইল। তাহার কথা এক প্রকার ভুলিয়ে গেলাম। লেখক বলছে কি, রহমতের কথা এক প্রকার আমি ভুলিয়েই গেলাম। কত বছর কাটিয়ে গেল, যে এর ভিতরে যে কত বছর কাটিয়ে গেল তা লেখকের মনেও নাই। আমার ঘরে আজ রাত্রি শেষ হইতে না হইতেই সানাই বাজিয়াছে। লেখক বলছে যে আমার ঘরে আজ রাত শেষ হইতে না হইতেই সানাই বাজিতেছে। আজ আমার মিনির বিবাহ, আজ তার মিনির বিবাহ, তার মেয়ের বিবাহ। আমি আমার লিখিবার ঘরে বসিয়া হিসাব দেখিতেছি। এমন সময় রহমত আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল। আমি আমার ঘরে বসিয়া আমার হিসাব মিলাইতেছি, এমন সময় রহমত আসিয়াই আমাকে একটা সেলাম জানাইল। আমি প্রথমে তাহাকে চিনিতে পারিলাম না। আমি প্রথমকে রহমতকে চিনিতে পারি নাই। তাহার সে ঝুলি নাই, তাহার সেই ঝুলি নাই। তাহার সে লম্বা চুল নাই, তার সেই লম্বা চুলও নাই। তাহার শরীরে পূর্বের মতো সে তেজও নাই, তার শরীরে সে পূর্বের মতো তেজও নাই। মানুষের শরীরে বল তেজ বয়সের সঙ্গে সঙ্গে কমে যায়, যখন বয়স বাড়ে তখন কমে, সে তেজ নাই। অবশেষে তাহার হাসি দেখিয়া তাহাকে চিনিলাম। অবশেষে রহমত যখন হাসি দিল, তার হাসি দেখে আমি ঠিক পাইলাম যে এ তো রহমত। কহিলাম, কিরে রহমত, কবে আসিলি? লেখক তাকে প্রশ্ন করলো, কিরে রহমত, জেল হাজত থেকে তুমি কবে আসছো?
সে কহিল, কাল সন্ধ্যাবেলা। রহমত বলিল, কাল সন্ধ্যাবেলায় আসছি, জেল হইতে খালাস পাইয়াছি। আমার ইচ্ছা করিতেছে লাগিল, আজিকার এই শুভ দিনে এ লোকটা এখান হইতে গেলেই ভালো হবে। লেখকের ইচ্ছা যে আজকের শুভ দিনে এই লোকটা এখান থেকে গেলেই ভালো। আমি তাহাকে কহিলাম, আজ আমাদের বাড়ি একটা কাজ আছে, আমি কিছু ব্যস্ত আছি, তুমি আজ যাও। আমি কাবলিওয়ালাকে বলল যে তুমি আজকে চলে যাও, আজ আজ আমার বাড়ি আমি ব্যস্ত আছি, আমার বাড়ি একটা কাজ আছে, তুমি অন্য দিন আসো। কথা শুনিয়া সে তৎক্ষণাৎ চলিয়া যাইতে উদ্যত হইল। কথা শুনিয়াই কাবলিওয়ালা যাইতে উদ্যত হইল বা রওনা হইল। অবশেষে দরজার কাছে গিয়া একটু ইতস্ত করিয়া কহিল, অবশেষে দরজার কাছে গিয়া একটু দাঁড়াইল এবং ইতস্ত করিল এবং কহিল, খোকে কি একবার দেখিতে পাইব না? বলছে কি, খোকে কি একবার দেখিতে পাব না? আমি কহিলাম, আজ বাড়িতে কাজ আছে, আজ আমার কাছে কাহারও সহিত দেখা হইতে পারিবে না। আমি বললাম যে আজ আমাদের বাড়ি কাজ আছে এবং আজ কাহারোর সাথে দেখা হবে না। সে যেন কিছু ক্ষুণ্ণ হইল, স্তব্ধভাবে দাঁড়াইয়া একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিল, তারপর বাবু ছিলাম বলিয়া দ্বারের বাহির হইয়া গেল। তারপর সে আমাকে সেলাম দিয়া বা লেখককে সেলাম দিয়ে দ্বারের বাহির হইয়া গেল, মানে কপাটের বাহির হয়ে গেল। আমার মনে কেমন একটু ব্যথা বোধ হইল। লেখকের মনে একটা ব্যথা বোধ হইল, খারাপ লাগতেছে। মনে করিতেছি তাহাকে ফিরিয়া ডাকিয়া এমন সময় দেখি সে আপনি ফিরিয়া আসিতেছে। লেখক মনে করছে যে আমি তাকে ডাক দিয়ে আনি, কিন্তু তা না, কিন্তু ইতিমধ্যে সেই আবার ফিরিয়া আসছে। কাছে আসিয়া কহিল, এই আঙ্গুর এবং কিঞ্চিত কিশমিশ বাদাম খোকিকের জন্য আনিয়াছিলাম। রহমত বলছে যে এই আঙ্গুর এবং কিশমিশ খোকির জন্য এনেছিলাম, তাহাকে দিবেন। আমি সেগুলি লইয়া দাম দিতে উদ্যত হইলাম। আমি সেই কিশমিশ এবং আঙ্গুর হাতে নিয়ে দাম দিতে উদ্যত হইলাম। সে হঠাৎ আমার হাত চাপিয়া ধরিল। কাবিলুল্লাহ হঠাৎ লেখকের হাত চাপিয়া ধরিল, কহিল, আপনার বহুত দয়া। সে লেখককে বলল যে আপনার অনেক দয়া, আমার চিরকাল স্মরণ থাকবে। আমাকে পয়সা দিবেন না। সে বলছে আমাকে টাকা পয়সা দিবেন না। বাবু, তোমার যেমনি একটি লাড়কি আছে তেমনি দেশে আমারও একটি লাড়কি আছে। লাড়কি মানে মেয়ে, কাবুলের ভাষায় মেয়েকে বলে লাড়কি। আমি তাহার এই মুখখানি স্মরণ করিয়া তোমার খোকির জন্য কিছু কিছু মেওয়া হাতে লইয়া আসি। বলছে কি, আমার মেয়ের কথাই স্মরণ করিয়া বা খোকির কথা স্মরণ করিয়াই কিছু মেওয়া মানে খাবার নিয়েই খোকির কাছে আসি। আমি তো সওদা করিতে আসি না। সওদা বলতে এখানে বোঝানো হয়েছে ব্যবসা বা বিক্রি করতে আসা। আমি তো এখানে কোনো কিছু বিক্রি করতে আসি না। এই বলিয়া সে আমার মস্ত ঢিলা জামার ভিতর হাত চালাইয়া দিয়া বুকের কাছে কোথা হইতে এক টুকরা ময়লা কাগজ বাহির করিল। সেই বলিয়া সে তাহার বুকের ভিতর হাত দিয়া জামার ভিতর এক টুকরা ময়লা কাগজ বাহির করিয়া আনিল। বহু যত্নে ভাঁজ খুলিয়া দুই হাতে আমার টেবিলের উপর মেলিয়া ধরিল। বহু যত্নে তাহার কাগজের ভাঁজ খুলিয়া টেবিলের উপর রাখিল। দেখিলাম কাগজের উপর একটি ছোট হাতের ছাপ। দেখতে পেলাম কাগজের উপর একটা ছোট হাতের ছাপ। ফটোগ্রাফ নয়, এই হাতের ছাপটা কোনো ছবি করা না, ফটোগ্রাফের ছবি না। তেলসে ছবি নয়, মানে তেলের কাগজ দিয়া আঁকা ছবিও নয়। হাতে খানিকটা ভূষা মাখাইয়া কাগজের উপর তাহার চিহ্ন ধরিয়া লইয়াছে। হাতে ভূষা, ভূষা বলতে কালি, ভূষা কালো রঙের কালি, কালো রঙের কালি হাতে মাখিয়া কাগজের উপর ছাপ দিয়েছে। কন্যার এই স্মরণ চিহ্নটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতি বছর কলিকাতার রাস্তায় মেওয়া বেচে আসেন। রহমত কী করে, তার মেয়ের স্মৃতিটুকু বুকে নিয়ে প্রতি বছরই কলকাতার রাস্তাঘাটে সে খাবার বিক্রি করে। দেখি আমার চোখে ছলছল করিয়া আসিল। এই কাগজটা দেখিয়া লেখকের চোখে ছলছল করিয়া পানি আসিল। সে হস্তচিহ্ন আমার এই মিনির স্মরণ করাইয়া দিল।
এই হস্তচিহ্ন দেখেই লেখকের স্যার মিনির কথাই স্মরণ করিয়া দিল। আমি তৎক্ষণাৎ তাহাকে অন্তঃপুর হইতে ডাকিয়া পাঠাইলাম। লেখক তখনই তার মেয়েকে অন্তঃপুর থেকে ডাকিয়া আনিল। অন্তঃপুর হইতে অনেক আপত্তি উঠিল। অন্তঃপুর থেকে অনেকেই আপত্তি জানাইছে, যে যেতে পারবে না, আজকের মেয়ের বিয়া, আজকের বাহির অন্য লোকের কাছে যাওয়া ঠিক হবে না। কিন্তু আমি কিছুতেই কর্ণপাত করলাম না, আমি কিছুতেই কারো কথায় কর্ণপাত করলাম না। রাঙা চেরি পরা, কপালে চন্দন আঁকা বধূবেশী মিনি সলজ্জ ভাবে আমার কাছে আসিয়া দাঁড়াইল। রাঙা চেরি, রাঙা রঙের কাপড়, রেশমি কাপড়, যে কাপড় বিয়ের সময় বা বিভিন্ন অনুষ্ঠানের সময় পরা হয়। বধূবেশী মিনি সলজ্জভাবে, সলজ্জ বলতে বোঝা হয়েছে লজ্জা সহ, আর যাদের লজ্জা থাকে না তাদের বলে নির্লজ্জ, আমার কাছে আসিয়া দাঁড়াইল। তাকে দেখিয়া কাবলিওয়ালা প্রথমটা থতমত খাইয়া গেল। মিনিকে দেখিয়ে কাবলিওয়ালা প্রথম থতমত খাইয়া গেল, কারণ যখন সে মিনিকে দেখেছে সে অনেক ছোট ছিল। আজ মিনির বিয়ে, মানে অনেক বছর পর। তাহাদের পুরাতন আলাপ জমাইতে পারিল না তারা। কাবলিওয়ালা মিনির সাথে সে বেশি কথা বলতে পারল না। অবশেষে হাসিয়া কহিল, খোকি তুমি শ্বশুরবাড়ি যাবে? অবশেষে হাসিয়া মিনিকে বলল, খোকি তুমি কি শ্বশুরবাড়ি যাবে? যে আগেও যে কাবলিওয়ালা যে কথা মিনিকে বলতো। কাবলিওয়ালা সহিত মিনির সেদিন প্রথম সাক্ষাৎ হইয়াছিল, আমার সেই দিনের কথা মনে পড়ল। লেখক বলছে কাবলিওয়ালার সাথে মিনির যে প্রথম দিন সাক্ষাৎ হয়েছিল সেই কথা লেখকের মনে পড়িয়ে গেলে মনটা কেমন ব্যথিত হয়ে উঠিল। লেখকের মনটা অনেক খারাপ হইল, ব্যথিত হইল, মানে ব্যথা অনুভব করছে, কষ্ট অনুভব করতেছিল। মিনি চলিয়া গেলে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল। মিনি চলিয়া যাওয়ার পরই রহমত একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মাটিতে বসিয়া পড়ল, কারণ সে মনে করছে মিনির মতো আমার মেয়েও দেশে বড় হয়ে গেছে। সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল তাহার মেয়েটি ইতিমধ্যে এইরূপ বড় হইয়াছে। আমি একখানি নোট লইয়া তাহাকে দিলাম। এখানে নোট বলতে টাকা, কিছু টাকা নিয়া কাবলিওয়ালা হাতে দিল লেখক। বলিলাম, রহমত তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরিয়া যাও। বললাম যে রহমত তুমি তোমার মেয়ের কাছে দেশে ফিরিয়া যাও, তোমাদের মিলন সুখে আমাদের মিনির কল্যাণ হোক। পাঠ পরিস্থিতি। বিভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠলেও মানুষের সুখ দুঃখ আনন্দ ভালোবাসা অনুভূতি অনেকাংশেই এক। লেখক বলেছে মানুষ বিভিন্ন পরিবেশে জন্মগ্রহণ করতে পারে বা বিভিন্ন পরিবেশে সে বেড়ে উঠতে পারে, কিন্তু তাদের মধ্যে ভালোবাসা সব সময় এক। কাবলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর আফগানিস্তানের মরু পর্বতে রুক্ষ প্রকৃতি গড়ে ওঠা একজন পিতা এবং নাতিশীতোষ্ণ আবহাওয়ায় একজন বাঙালি পিতার ভেতরে স্নেহের মধ্যে কোনো ঐক্যের সম্পর্ক ধারণা দিয়েছে। বলছে যে আফগানিস্তান মরুভূমি, সেখানে পরিবেশ রুক্ষ, এদিকে বাংলাদেশ ভারত, এখানে নাতিশীতোষ্ণ অঞ্চল, এখানের একজন পিতার মধ্যে কোনো এদের পিতার বর্ণনা দিয়েছে। লেখকের দেশকালের সীমারেখা পিতৃহৃদয়ের স্বাভাবিক প্রবণতা কোনো প্রভাব বিস্তার করে না। বলছে দেশকাল, মানুষ কত কাছে থাক বা দূরে থাক, তার সন্তানের প্রতি তার ভালোবাসা কোনো অংশেই কমে না। যে দেশে বা যে সময় বা যে সংস্কৃতির মানুষ হোক না কেন, পিতা সব সময় তার সন্তানকে একই রকম ভালোবাসে। বলছে মানুষ যে দেশই বড় হোক বা যে পরিবেশই বড় হোক বা যেখানেই বড় হোক, কিন্তু তার পুত্রের প্রতি পিতার ভালোবাসা কখনোই কমে না। সন্তানের মঙ্গল চিন্তা সব পিতাই সহজাত আকাঙ্ক্ষা, সন্তানের মঙ্গল কামনা সব পিতাই করে, এটা তাদের সহজাত আকাঙ্ক্ষা বা সহজাত প্রবৃত্তি। কাবলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সকল পিতার পিতৃত্বের সর্বজনীন ও চিরন্তন রূপের উন্মোচিত করেছে। বাড়ির কাজ। বন্ধুরা তোমরা 1 নম্বর সৃজনশীল প্রশ্নটা লিখে আনবে। হাত ধো, মাস্ক পরো, করোনা থেকে দূরে থাকো। ধন্যবাদ, ভালো থাকো, লেখাপড়ার সঙ্গে থাকো। আবার পরের ক্লাসে তোমাদের সাথে সাক্ষাৎ হবে।